ক্লাস রেকর্ড হচ্ছে। যারা যারা আপনারা নোট করা জমা দিয়েছেন তাদের মধ্যে আমি নাম নাম বলে দিচ্ছি। রুনা, রুনা সে তার মতো করে সুন্দর করে নোট করার চেষ্টা করেছে, ধন্যবাদ রুনাকে। আচ্ছা, জিনিয়া পেমেন্ট করেছে কিন্তু জিনিয়া নোট করেনি, আমি আগে একটু বলে দিচ্ছি। লাভলি নোট করেনি। কাকলি পেমেন্ট করেছে কিন্তু নোট করেনি। আচ্ছা, এরপরে মিঠুন নোট করেছে সুন্দর করে এবং মিঠুন অলরেডি পে করেছে। আচ্ছা, মনিকা পে করেছে এবং নোটও করেছে খুব সুন্দর করে। আর যারা নোট করেছে আমি তাদের নামগুলো বলে দিচ্ছি। তন্নি সুন্দর করে নোট করেছে এবং তন্নি হচ্ছে খুব সম্ভবত পেমেন্টও করেছে, হ্যাঁ। আরিফা, আরিফাও পেমেন্ট করেছে এবং নোট করেনি, এটা খুব বাজে অভ্যাস। মেরিনা নোট করেনি, কোনো কিছুই করেনি। আচ্ছা, সুরাইয়া সে নোট টোট কোনো কিছুই করেনি। সোহাগীও নোট করেনি, কোনো কিছু করেনি। নাহারও তাই। জ্যোতি সুন্দর করে নোট করেছে, আমি দেখেছি। আচ্ছা, আইরিন নোট করেনি, কোনো কিছু করেনি। এরপর বিথি নোট করেছে। লিমা নোট করেছে। তারপরে এবং লিমা পেমেন্টও করেছে। তারপরে শারমিন সে নোট টোট কিছুই করেনি। আচ্ছা, তারপরে এর মধ্যে সুইটি, সুইটি নোট করেনি। নিশাতও নোট করেনি, সম্ভবত ওদের সামনে পরীক্ষা এই জন্য হয়তো নোট করেনি। কিন্তু নোট করে রাখা দরকার ছিল, কারণ পরীক্ষা পরীক্ষার মতো হবে, পরীক্ষার জন্য কোনো কিছু বেঁধে থাকবে না। আচ্ছা, অনন্যা পেমেন্ট করেছে, নোট করেনি। সাফরিন নোট টোট কিছুই করেনি। শারমিনও করেনি। তারপরে এদিকে শিরিনা করেনি, নোট টোট কিছুই করেনি। আফরোজা করেনি। সুমিও করেনি। সোনিয়াও করেনি। তো যারা যারা নোট করেছে আমি মোটামুটি সবার নাম বলে দিয়েছি। বাকিরা নোট টোট কিছু করেননি, এটা ঠিক হয়নি। আপনারা আর নেক্সট দিন থেকে নোট টোটগুলো করবেন। তো যাই হোক, আমি এখন ক্লাসে চলে যাচ্ছি, আমার এত সময় নেই। প্রথমে আমি যাব পার্টস অফ স্পিচে। আজকে আমাদের প্রথম টপিক ছিল পার্টস অফ স্পিচ, এবং পার্টস অফ স্পিচ টোটাল টপিকটা আমরা মোটামুটি শেষ করব। তো প্রথমে আমি পার্টস অফ স্পিচে যাচ্ছি, আজকের লেকচার। আচ্ছা, পার্টস অফ স্পিচ কি জিনিস? পার্টস অফ স্পিচ হচ্ছে, পার্টস অফ স্পিচ আপনারা সবাই নোট করবেন যতটা পারেন। আচ্ছা, পার্টস অফ স্পিচ আপনারা জানেন যে সেন্টেন্সের মধ্যে যতগুলা অর্থবোধক শব্দ আছে তার প্রত্যেকটাই হচ্ছে এক একটা পার্টস অফ স্পিচ। তো পার্টস অফ স্পিচের ক্ষেত্রে যেটা খুব বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে পার্টস অফ স্পিচের মিনিং থাকতে হবে, অর্থাৎ ওয়ার্ডগুলোর মিনিং থাকতে হবে, অর্থাৎ অর্থ থাকতে হবে। এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট শর্ত। আচ্ছা, তাহলে এই হচ্ছে আমাদের পার্টস অফ স্পিচ। এখন পার্টস অফ স্পিচ আমাদের ৮ প্রকার, এটা আপনারা সবাই জানেন যে আমাদের পার্টস অফ স্পিচ হচ্ছে ৮ প্রকার। এবং কি কি সেই প্রকারগুলো তাও আপনারা জানেন: নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, প্রিপোজিশন, কনজাংশন এবং ইন্টারজেকশন। এই হচ্ছে আমাদের পার্টস অফ স্পিচের ধরন। আমাদের এইখান থেকে খুব কম প্রশ্ন আসে, সেজন্য আমরা পার্টস অফ স্পিচ নিয়ে আর এত বেশি কথা বলছি না, বরং আমরা এখন নাউন নিয়ে কথা বলবো। নাউনটা আমাদের খুবই দরকার। আচ্ছা, প্রথমে আগে আসি আমরা সংজ্ঞায়, নাউন কাকে বলে। নাউন হচ্ছে যে কোনো কিছুর নামই হলো নাউন। এটা নিয়ে আর নতুন কোনো কিছু বলার নেই, আপনারা নোট করে রাখবেন, কোনো কিছুর নামকেই নাউন বলে। আহ, এবার আমরা আসব নাউনের প্রকারভেদে। নাউন কত প্রকার? তার আগে নাউনের কয়েকটা এক্সাম্পল বিভিন্ন সময়ে পরীক্ষা এসেছে, সেগুলো আমরা একটু দেখে নিই। যেমন ধরুন, এখানে বলছে হোয়াট কাইন্ড অফ নাউন ইজ রিভার। রিভার কোন ধরনের নাউন? অর্থাৎ আমরা বুঝলাম যে আমাদের নাউনের প্রকারভেদ পড়তে হবে, অর্থাৎ প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন, প্রত্যেকটা নাউনকে আমাদের আলাদা আলাদাভাবে পড়তে হবে। এই প্রশ্ন দেখে আমরা বুঝতে পারলাম এটা, এটা 44তম বিসিএস পরীক্ষা এসেছিল। এরপরে বলছে নিচের কোনটি নাউন? এটা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং গ্রাউন্ড সার্ভিস অ্যাসিস্ট্যান্ট, এই পরীক্ষাগুলোতে এসেছে। তো এখানে ছিল অ্যাকিউট, অ্যাকিউট, ফ্লুট এবং মুট। তো এখানে ফ্লুট মানে বাঁশি, আর বাঁশি একটা বস্তুর নাম, সুতরাং এটি হচ্ছে আমাদের নাউন। তারপরে বলছে হোয়াট কাইন্ড অফ নাউন ইজ ঢাকা। ঢাকা কোন ধরনের নাউন? আমরা জানি ঢাকা প্রপার নাউন। আমরা যখন নাউনের প্রকারভেদ পড়ব তখন এই বিষয়গুলোকে আমরা খুব সহজেই বুঝতে পারবো। এখন বলছে নাউন প্রধানত কয় রকম? নাউন প্রধানত দুই প্রকার, কনক্রিট নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে এটা আমরা নাউনের প্রকারভেদ পড়তে গিয়ে আমরা এই জিনিসগুলো পেয়ে যাব।
তারপর বলছে দ্য ওয়ার্ড নাউন ইজ আ, নাউন শব্দটি কি? নাউন শব্দটি নিজে একটি নাউন, তাই না? তাহলে এটা হচ্ছে আমাদের একটা নাউন শব্দটি, এটা কিন্তু একটু ট্রিকি প্রশ্ন, অনেকে বুঝতে পারবে না যে নাউন সে আবার কি। তাহলে নাউন শব্দটি নিজেই নাউন, কারণ নাউন তো একটা পার্টস অফ স্পিচের নাম, অ্যাডজেক্টিভ একটি নাউন, প্রিপোজিশন একটি নাউন, কনজাংশন একটি নাউন, কারণ ওগুলো তো এক একটা পার্টস অফ স্পিচের নাম। সুতরাং যদি আপনাদের দেয় অ্যাডজেক্টিভ ইজ আ, তাহলে বলতে হবে অ্যাডজেক্টিভ ইজ আ নাউন। হ্যাঁ, অ্যাডজেক্টিভ ইজ অ্যাডজেক্টিভ না, কিন্তু অ্যাডজেক্টিভ ইজ আ নাউন, ওইটা একটা নাম, একটা পার্টস অফ স্পিচের নাম। আচ্ছা, এরপরে বলছে হুইচ ওয়ান ইজ নাউন, নিচের কোনটি নাউন? তো এখানে পোভার্টি মানে দারিদ্রতা, এটি একটি নাউন। এখানে কিছু শব্দ আছে যেই শব্দগুলির সাথে আমাদের পূর্ব পরিচয় না থাকলে আমরা বুঝতে পারবো না যে ওগুলি আসলে কোন ধরনের পার্টস অফ স্পিচ। ওগুলোর সাথে আমাদের পূর্ব পরিচয় থাকতে হবে এবং সেটার জন্য আমাদের একটু পড়াশোনা করতে হবে। পরেরটা বলছে দ্য নাউন অফ ডু ইজ, অর্থাৎ ডু এর নাউন কি? ডু মানে করা, ডিড মানে হচ্ছে কাজ, এই ডিডটা হচ্ছে ডু এর নাউন। এটি না জানা থাকলে আমাদের জানা সম্ভব নয়। সুতরাং এইগুলো আমাদেরকে প্রতিনিয়ত পড়তে হবে। পরেরটা বলছে হুইচ ওয়ান ইজ নট অ্যান অ্যাজেক্টিভ, নিচের কোনটি অ্যাজেক্টিভ নয়? দেখুন, ইন্টেলিজেন্ট মানে বুদ্ধিমান, এটা একটা অ্যাডজেক্টিভ। পুয়ার গরিব, এটিও অ্যাডজেক্টিভ। কানিং মানে ধূর্ত বা চালাক, এটিও অ্যাডজেক্টিভ। আর ব্রেভিটি মানে হচ্ছে সাহসিকতা, এটি হচ্ছে নাউন, একজন মানুষের সাহসিকতা। হ্যাঁ, তাহলে এটি হচ্ছে আমাদের নাউন, এটি কিন্তু অ্যাডজেক্টিভ না, বাকিগুলা সব অ্যাডজেক্টিভ। তো এখানে আমাদের চেয়েছিল যে নিচের কোনটি অ্যাডজেক্টিভ নয়, তাহলে ব্রেভিটিটা হচ্ছে নাউন। তাহলে এই শব্দগুলোর সাথে আমাদের পরিচিত থাকতে হবে এবং ওইটা আমরা প্রিফিক্স এবং সাফিক্স পড়তে গিয়ে আমরা ওই শব্দগুলোর সাথে যতটা সম্ভব চেষ্টা করব পরিচিত হতে। সব থেকে ভালো হয় আপনারা এখানে লাইন বাই লাইন এক একটা করে প্রশ্ন আপনারা সলভ করবেন। যত বেশি সলভ করবেন তত বেশি আপনাদের পারার সম্ভাবনা বাড়বে। তাহলে এইগুলা আপনাদের সবগুলোই পড়তে হবে, এগুলি সব পড়া ছাড়া কোনো বিকল্প নেই। আচ্ছা, এখন আমরা চলে যাব এখানে পজিশন অফ নাউন। তাহলে আপনাদের বাসার কাজ হবে, আমি এই শীটটা আপনাদের দিয়ে দেব, আপনাদের বাসার কাজ হবে, এটা অ্যাপেক্স বই থেকে নেওয়া, আপনাদের বই থেকে, মাস্টার বই থেকে আমি নিই নাই, অ্যাপেক্স বই থেকে নেওয়া হয়েছে। অ্যাপেক্সটা বেশ ভালো লেগেছে আমার কাছে, আমার মনে হয়েছে মাস্টার বইয়ে অতিরিক্ত বেশি দেওয়া, যেটা কিনা একটা স্টুডেন্টের পক্ষে কাভার করাটা পসিবল না। হ্যাঁ, টু দ্য পয়েন্ট পড়ানোটাও আসলে উচিত। তো যাই হোক, এইগুলো আমাদের পড়তে হবে। যেমন এখানে আরেকটি প্রশ্ন দেখুন, দ্য নাউন ফর্ম অফ দ্য ওয়ার্ড স্পন্টেনিয়াস, স্পন্টেনিয়াস মানে স্বতঃস্ফূর্ত। তো স্পন্টেনিয়াস শব্দের অর্থ কি? স্পন্টেনিয়াস শব্দ হলো স্বতঃস্ফূর্ততা, এটা নাউন কি? দেখেন, স্পন্টেনিয়াসেবল, লাস্টে এবল থাকলে সেটা অ্যাডজেক্টিভ হয়, আসলি থাকলে অ্যাডভার্ব হয়, ইসিটি থাকলে, আইটিওয়াই থাকলে এটা নাউন হতে পারে, আবার এখানে আইটিওয়াই থাকলেও নাউন হতে পারে। কিন্তু স্পন্টেনিয়াসিটি, এখানে স্পন্টেনিয়াসিটি বলে কোনো শব্দ নেই, স্পন্টেনিটি, এটা হচ্ছে আমাদের নাউন। এখন এই ওয়ার্ডটার সাথে আমাদের পূর্ব পরিচয় থাকতে হবে, তা না হলে আমরা বলতে পারবো না। সেক্ষেত্রে আমাদের তখন মনে হবে যেন এইটাই হচ্ছে আমাদের সঠিক উত্তর, যদি পূর্ব পরিচয় না থাকে। এজন্য প্রতিনিয়ত আমাদের এগুলো পড়তে হবে। এরপর আসি, দ্য ওয়ার্ড প্র্যাকটিস ইজ আ, প্র্যাকটিসটা কি? এখানে একটা নোট রাখবেন যে এই যে সিই যদি থাকে তাহলে সেটা নাউন, আর এই সি এর জায়গায় যদি এস থাকে তাহলে সেটা ভার্ব। অর্থাৎ PRACTISE যদি প্র্যাকটিস হয় তাহলে সেটা হয়ে যাবে অনুশীলন করা। আর যদি PRACTIC প্র্যাকটিস হয় তাহলে সেটার মানে হবে অনুশীলন। যেমন আমি প্রতিদিন অনুশীলন করি, তাহলে এটা হলো ভার্ব। আর যদি বলা হয় এই অনুশীলনটি অত্যন্ত কঠিন, তাহলে সেটি হচ্ছে নাউন। এরকম। তো এটা তাহলে আমরা বুঝলাম। এরপরে আসবো আমরা পজিশন অফ নাউন, অর্থাৎ নাউন কোন কোন জায়গায় ব্যবহৃত হতে পারে, এইগুলো আপনারা একটু নোট রাখবেন। সেটা হচ্ছে নাউন সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হতে পারে, এখানে কমপ্লিমেন্ট টমপ্লিমেন্ট আপনাদের দরকার নেই, সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হতে পারে। আচ্ছা, আবার নাউন শুধু সাবজেক্ট হিসেবে যেমন ব্যবহৃত হতে পারে, আবার সাবজেক্ট কমপ্লিমেন্ট হিসেবেও ব্যবহৃত হতে পারে। তাহলে নাউন সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়, আপনারা নোট রাখবেন এভাবে যে নাউন সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়, নাউন সাবজেক্ট কমপ্লিমেন্ট হিসেবে ব্যবহৃত হয়, নাউন পজিটিভ কেসের পরে ব্যবহৃত হয়, নাউন অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়, প্রিপোজিশনের অবজেক্ট, নাউন ডাইরেক্ট বা ইনডাইরেক্ট অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়। তাহলে এই পাঁচটা আপনারা নোট রাখবেন, আমি যেভাবে বললাম খাতায় ঠিক সেভাবে লিখবেন।
আমি এখন পড়ানোর দরকার বা বোঝানোর দরকার, বুঝিয়ে চলে যাচ্ছি। পরের বার যখন আপনারা এই ক্লাসটা সুন্দর মতো দেখবেন তখন আপনারা নোট রাখবেন এবং সেই সাথে ভালো করে পড়ে নেবেন। এরপরে আমরা দেখি যে সাবজেক্ট হিসেবে কিভাবে নাউন ব্যবহৃত হয়। দেখেন এই যে শব্দটা, এই লাইনটা আপনারা দেখেন, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। আমি যদি এটা এখানে লিখি, যে এখানে একটু আমি আপনাদের এক্সপ্লেন করে দিচ্ছি যে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। একটা করে দিলে চলবে, আপনারা একটা করে দিলে আপনারা বুঝতে পারবেন। তো হ্যাঁ, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। একটু লক্ষ্য করেন, এখানে অনেস্টি শব্দটি বাক্যের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে এবং বাক্যের সাবজেক্টগুলো সবই নাউন হয়, সুতরাং এক্ষেত্রে অনেস্টি শব্দটি নাউন। তাহলে এটি নাউন হিসেবে কিভাবে, সাবজেক্ট হিসেবে কিভাবে নাউন ব্যবহৃত হয় সেটি আমরা বুঝতে পারলাম। দ্বিতীয়টা কি, এখানে দেখি, এখান থেকেই দেখব আমরা। সেটি হচ্ছে আরেকটা দেখি, লাভলি কামস হেয়ার রেগুলারলি। তো এখানেও লাভলিটা হচ্ছে বাক্যের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে, সুতরাং এটিও নাউন। তো আগের মতো এই যে ফ্রেইলটি দাই নেম ইজ উইম্যান, এখানেও দেখেন ফ্রেইলটি শব্দটি বাক্যের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে, এজন্য এটা হচ্ছে নাউন। তো যাই হোক, এখন আমরা দেখব যে এখান থেকে আরেকটা দেখব, সেটি হচ্ছে যদি আর্টিকেলের পরে কোনো একটা শব্দ থাকে। আমি এই বাক্যটা আমি আপনাদেরকে লিখে দেখাচ্ছি, তাহলে বুঝতে পারবেন। দেখুন, দ্য ডক্টর টুক দ্য রাউন্ড ইন দ্য হসপিটালস। লক্ষ্য করেন, দ্য ডক্টর টুক দ্য রাউন্ড ইন দ্য হসপিটালস। এখানে দেখেন ইন দ্য হসপিটালস, এখানে প্রিপোজিশন দিয়ে শুরু হয়েছে, এইটুকু মনে করেন যে কোনো প্রয়োজন নেই, এটুকু নাই। তাহলে কি থাকলো, দ্য ডক্টর টুক দ্য রাউন্ড। এখানে তাহলে দি হচ্ছে আর্টিকেল, এবং আর্টিকেলের পরে যখন একটাই শব্দ থাকবে তখন সেটি নাউন হবে। এটা একটা নোট রাখবেন যে আর্টিকেল অর্থাৎ এ, অ্যান এবং দি এর পরে যদি একটা মাত্র শব্দ থাকে তাহলে সেটি নাউন হয়। আবার যদি এর আগে আরেকটা শব্দ থাকতো, যেমন দ্য ডক্টর টুক দ্য সিরিয়াস রাউন্ড, ধরেন এমন থাকতো, সেই ক্ষেত্রে আর্টিকেলের পরের ওই যে শেষের যে শব্দটি, ওই শব্দটি নাউন হতো এবং তার আগের শব্দটি অ্যাডজেক্টিভ হবে। এটা আমি বহুবার আপনাদের বলেছি, সুতরাং এটা নোট রাখবেন এইভাবে যে আর্টিকেলের পর যদি একটাই শব্দ থাকে তাহলে নাউন হয়, আর যদি একাধিক শব্দ থাকে তাহলে শেষেরটি নাউন হয় এবং তার আগেরটি অ্যাডজেক্টিভ হয়। এভাবে নোট রাখবেন। তাহলে এক্ষেত্রে আমরা দেখলাম দ্য ডক্টর টুক দ্য রাউন্ড ইন দ্য হসপিটাল, এখানে আর্টিকেলের পরে শব্দটা আছে বলে এটি নাউন হয়েছে। তাহলে এটা আমরা বুঝলাম। আচ্ছা, ঠিক ওইরকমভাবে আরেকটি দেখি আমরা, হি কেপ্ট দ্য ফাস্ট ফর এ উইক। এ দেখেন ফর এ উইক, এখান থেকে আমি আবারও এই বাক্যটি আমি আপনাদেরকে এখানে দেখাচ্ছি, তাহলে বুঝতে পারবেন আরও ভালো মতো। দেখেন, হি কেপ্ট দ্য ফাস্ট ফর এ উইক, এখানে ফর এ উইক এটা প্রিপোজিশন দিয়ে শুরু হয়েছে, এটুকুর আমাদের কোনো দরকার নেই। হি কেপ্ট দ্য ফাস্ট, তাহলে আর্টিকেলের পরে দেখেন একটাই শব্দ আছে, দ্য ফাস্ট মানে রোজা থাকা, তাহলে এটি হবে আমাদের নাউন। ব্যাস, এই হচ্ছে আমাদের ব্যাপার। তো গেল। দ্বিতীয় নোটটা আপনারা রাখবেন যে ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট হিসেবে নাউন ব্যবহৃত হয়। আচ্ছা, ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট হিসেবে নাউন ব্যবহৃত হয় ব্যাপারটা কি, আমি এই ব্যাপারটা আপনাদেরকে একটু ব্যাখ্যা করে বলি। ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট হিসেবে আমি প্রথমে এই লাইনটা আমি একটু নিয়ে নিই, তাহলে আপনাদের বোঝাতে সুবিধা হবে। আচ্ছা, আমি কিন্তু শুধু এখানে ব্যাখ্যা করছি, নোট কিন্তু আপনারা রাখবেন, আমি কোনো নোট করে দিচ্ছি না। সেটা হলো পেইন্টার্স স্টাডি আর্ট। আর্ট মানে শিল্প বা শিল্পকলা। পেইন্টার্স অর্থ যারা চিত্রশিল্পীরা পড়াশোনা করে কিসের উপর, কি পড়াশোনা করে, আর্ট পড়ালেখা করে। সে কি পড়ে, ম্যাথমেটিক্স পড়ে। সে কি পড়ে, ইংলিশ পড়ে। তো পেইন্টার্সরা কি পড়ে, তারা আর্ট পড়ে। তো দেখেন এই ক্ষেত্রে এই যে ভার্বটাকে যদি আমরা কি বা কাকে দ্বারা প্রশ্ন করি, কোনো ভার্বকে যদি কি, নোট রাখবেন এভাবে যে কোনো ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যেটা পাওয়া যায় সেটাকে বলি অবজেক্ট। আর অবজেক্টগুলো সবসময় নাউন অথবা প্রোনাউন হয়। তো যেহেতু এটা একটা অবজেক্ট,
পেইন্টাররা পড়ে কি পড়ে? আর্ট পড়ে। তাহলে এটা একটা অবজেক্ট। তাহলে এটা নিঃসন্দেহে আমাদের এটা হচ্ছে একটা নাউন। আর যে ভার্বের অবজেক্ট থাকে সেই ভার্বকে বলা হয় ট্রানজিটিভ ভার্ব। এটাও নোট রাখবেন, যে ভার্বের অবজেক্ট থাকে সেই ভার্বকে বলা হয় ট্রানজিটিভ ভার্ব। তাহলে এখানে স্টাডিটা আমাদের একটা ট্রানজিটিভ ভার্ব। তো এইরকম আরও একটা এক্সাম্পল আমরা একটু দেখি। ধরুন আমরা এখানে লিখলাম হি ফুলফিলড মাই নিডস। এটা দেখি আমরা, হি ফুলফিলড মাই নিডস, সে আমার প্রয়োজনগুলো পূরণ করেছিল। তো এখন দেখেন সে পূরণ করেছিল, সে কি পূরণ করেছিল? আমার প্রয়োজনগুলো পূরণ করেছিল, প্রয়োজনগুলো পূরণ করেছিল। তাহলে দেখেন নিডস কি দিয়ে প্রশ্ন করলে আমরা নিডস পাচ্ছি, অতএব এটা অবজেক্ট, আর অবজেক্ট সবসময় নাউন বা প্রোনাউন, সুতরাং এটি একটি আমাদের নাউন। এবং এই ফুলফিলটা যেহেতু কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে আমরা অবজেক্ট পেয়ে যাচ্ছি, তাই এই ভার্বটাকে আমরা বলবো ট্রানজিটিভ ভার্ব। তাহলে একই সাথে আমরা ট্রানজিটিভ ভার্ব শিখলাম এবং একই সাথে আমাদের অবজেক্ট হিসেবে নাউন কিভাবে ব্যবহৃত হতে পারে সেটা শিখলাম। তাহলে আমরা এক্ষেত্রে দুইটা জিনিস শিখে ফেললাম, সাবজেক্ট হিসেবে কিভাবে ব্যবহৃত হয় নাউন, অবজেক্ট হিসেবে কিভাবে ব্যবহৃত হয় নাউন। এই দুইটা মূল জিনিস শিখলাম এবং সেই সাথে আরও একটা শাখা জিনিস শিখলাম, সেটি হচ্ছে আর্টিকেলের পরে কিভাবে নাউন ব্যবহৃত হয়। তাহলে তিনটা জিনিস আমাদের শেখা হয়ে গেল। নেক্সট আরেকটা বাক্য আমরা একটু দেখব। দেখুন এখানে লেখা আছে হি ইজ ফন্ড অফ রাইডিং, অর্থাৎ সে, রাইড মানে হচ্ছে ঘোড়ায় চড়া হতে পারে, বাইসাইকেল চড়া হতে পারে বা মোটর সাইকেল চড়া হতে পারে। রাইড মানে মূলত চড়া। তো ঘোড়ায় চড়ার ক্ষেত্রে সাধারণত রাইড কথাটা বেশি ব্যবহৃত হয়, সে ঘোড়ায় চড়তে পছন্দ করে। তো এই ক্ষেত্রে দেখেন অফটা হচ্ছে একটা প্রিপোজিশন এবং প্রিপোজিশনের পরে যদি কোনো কিছু থাকে টু ব্যতীত, টু ব্যতীত অন্য যে কোনো প্রিপোজিশনের পরে যাই থাকুক না কেন সেটি নাউন হয়। তাহলে এখানে রাইডের সাথে আইএনজি যোগ করে মূলত এটাকে নাউন করে দেওয়া হয়েছে। আর এটি কিন্তু একটা জিরান্ড, কারণ কি ভার্বের সাথে আইএনজি যোগ হয়ে যদি নাউনের মতো আচরণ করে তাহলে সেটাকে আমরা বলি জেরান্ড। আপনারা যারা জেরান্ড চ্যাপ্টার পড়েছিলেন তারা জানেন। তো এটা আমরা পরবর্তীতে পড়বো জেরান্ড। তো তাহলে এটা হচ্ছে আমাদের একটা নাউন। তাহলে আমরা বুঝলাম এইখানে আপনারা বেশ কিছু শব্দ দেখতে পাচ্ছেন। শব্দ ঠিক না, এগুলোকে বলা হয় সাফিক্স, অর্থাৎ শব্দাংশ, মানে শব্দের ছোট্ট একটু অংশ যেগুলো শব্দের সাথে যোগ হয়ে আমাদের নতুন শব্দ তৈরি করে। এবং এই সাফিক্সগুলা যার যেসব শব্দের শেষে থাকবে সেই শব্দগুলো সাধারণত নাউন হয়ে যাবে। আপনারা এগুলা নোট করে রাখবেন, TION, MEN, TNES, HWD, হুড, ডোম, শিপ, হ্যাঁ এইগুলা, এর মধ্যে এগুলা মোটামুটি মনে রাখার চেষ্টা করবেন, যতটা সম্ভব চেষ্টা করবেন। এখন এইগুলা দিয়ে কীভাবে হয় কি হয় আমরা সেটা একটু দেখব। যেমন ধরেন TION, MENT, আপনারা এইগুলো মনে রাখবেন, এইগুলো যত বেশি মনে রাখবেন ততই ভালো, এগুলো সবই দেওয়া আছে। যেমন ধরেন TION রিলেশন, প্রোডাকশন, তারপরে কন্ট্রামিনেশন, পিউরিফিকেশন, রিক্রিয়েশন, প্রেজেন্টেশন, এগুলো সবই আমাদের নাউন। এগুলো কিভাবে পড়তে হয়? এগুলো প্রত্যেকটা ওয়ার্ড ধরে ধরে পড়তে হয়। যেমন TION, তাহলে রিলেশন, প্রোডাকশন, কন্ট্রামিনেশন, পিউরিফিকেশন, রিক্রিয়েশন, প্রেজেন্টেশন, এডুকেশন, ইকুয়েশন, অ্যাকশন এবং পপুলেশন, এগুলো আমাদের সবই নাউন। তো এগুলো এভাবে প্রত্যেকটা ওয়ার্ড পড়তে হয়। এরপর আসবো আমরা মেন্ট দিয়ে যে শব্দগুলি সাধারণত থাকে সেগুলি আমাদের নাউন হয়। যেমন ধরেন অ্যাপয়েন্টমেন্ট, ডেভেলপমেন্ট, ইমপ্রুভমেন্ট, ইনভেস্টমেন্ট, ট্রিটমেন্ট, রিটায়ারমেন্ট, অ্যাচিভমেন্ট, অ্যাডজাস্টমেন্ট, গভর্নমেন্ট, সেটেলমেন্ট, এটসেট্রা। এভাবে আমাদের পড়তে হবে, প্রত্যেকটা লাইন আমাদের এখান থেকে পড়তে হবে। এরপরে আসবো আমরা নেস, যেমন গুডনেস, টেন্ডারনেস, বিটারনেস, হ্যাপিনেস, কনসাসনেস, সুইটনেস, ফেয়ারনেস, এগুলি আমাদের সবই নাউন। হুড যদি থাকে কোনো কিছু শেষে সেটাও নাউন হয়, যেমন চাইল্ডহুড, ম্যানহুড, এগুলো। ডোম যদি কোনো কিছু থাকে যেমন উইজডম, কিংডম, ফ্রিডম, এগুলো সবই নাউন হয়। তারপরে ধরেন শিপ যদি থাকে, শিপ যেমন স্টুডেন্টশিপ, ফ্রেন্ডশিপ, রিলেশনশিপ, এগুলো সবই নাউন। আবার TH যদি থাকে যেমন গ্রোথ, লেন্থ, ডেপথ, ব্রিথ, ওয়ার্মথ, হেলথ, ডেথ, এগুলো একটু ভালো করে পড়বেন, এগুলো অনেক সময় পরীক্ষায় আসে। তাহলে এগুলো হচ্ছে আমাদের নাউন। ITY বা শুধু TY যদি থাকে সেটাও নাউন, যেমন ন্যাশনালিটি, হোস্টাইলিটি, সেন্সিটিভিটি, হ্যাঁ, ব্রেভিটি, এটসেট্রা। আচ্ছা, এরপর ধরেন লাস্টে যে SION যেগুলো আছে, IST যেগুলো আছে, হ্যাঁ, এগুলো আপনারা পড়লেই সব বুঝতে পারবেন যে কিভাবে হয়েছে। এগুলো তো আর আমার
আবার ব্যাখ্যা করে দেওয়ার কিছু নেই, আপনাদের পড়লেই বুঝতে পারবেন। যেগুলো পড়লেই বুঝতে পারবেন সেগুলো নিয়ে আর আমি সময় নষ্ট করছি না। তো এখানে দেখেন অনেকগুলা সাফিক্স আছে, যেই সাফিক্সগুলোতে নাউন গঠিত হয়। আপনাদের প্রত্যেকটা সাফিক্স ধরে ধরে পড়তে হবে, এগুলো আপনারা একটু পড়ে নেবেন। আচ্ছা, গেল। এবার দেখেন এখানে এই যে সব যে ইয়েগুলো আছে, আপনার এমসিকিউগুলো আছে, এগুলো আপনাদেরকে ধরে ধরে পড়তে হবে। সেটা কেমন? বলছে দ্য নাউন অফ দ্য ওয়ার্ড অ্যাড। হ্যাঁ, নাউন অফ দ্য ওয়ার্ড অ্যাড। অ্যাড শব্দটার নাউন কি? অ্যাড শব্দটার নাউন হলো অ্যাডিশন। এখন আপনি যদি অ্যাডের নাউন যে অ্যাডিশন, এটা যদি আপনার না জানা থাকে, তাহলে আপনি অ্যাডিং দিয়ে দেবেন অথবা অন্য কোনো কিছু দিয়ে দেবেন। তাহলে এই শব্দগুলোর সাথে আমাদের পরিচয় থাকতে হবে। এখন আপনাদের ওই যে প্রশ্ন হতে পারে যে এত শব্দ আমরা কখন পড়বো, কিভাবে পড়বো? দেখুন, এত শব্দ আপনাদের পড়তেই হবে, বারে বারে পড়তে হবে। পড়তে পড়তে আপনাদের এগুলো মনে এসে যাবে এক সময়। যেমন ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি শব্দটা কি? লাস্টে সিওয়াই যদি থাকে তাহলে এটি নাউন হয়, সুতরাং এটি একটি নাউন। অ্যাকসেপ্ট। অ্যাকসেপ্টের নাউন হচ্ছে অ্যাকসেপ্টেন্স। অ্যাকসেপ্ট হচ্ছে একটা ভার্ব, তার নাউন হচ্ছে অ্যাকসেপ্টেন্স, TNC, এই যে এটা। তো এখানে অনেকে আবার দিয়ে দেবে অ্যাকসেপ্টিং, অথবা কেউ দিয়ে দেবে অ্যাকসেপ্টেবল, এরকম অনেক কিছু দিয়ে দিতে পারে, কিন্তু মূলত এটার নাউন হবে অ্যাকসেপ্টেন্স। এভাবে আমরা প্রত্যেকটা, এই জিনিসগুলো আমরা প্রত্যেকটা পড়বো। এখানে আর নতুন করে বোঝানোর কিচ্ছু নেই। যেগুলো বোঝানোর নেই সেগুলো আর আমি বোঝাবো না, আমি চলে যাব অন্য জায়গায়। আচ্ছা, তাহলে এইগুলো আপনারা পড়ে ফেলবেন, আমি শিট দিয়ে দেবো, সমস্যা নেই, এগুলো আপনাদের পড়ে ফেলতে হবে। এইবার আসবো আমরা নাউন কত প্রকার। দেখেন, নাউন 5 প্রকার। একটা হচ্ছে প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন। প্রথমে আগে এইভাবে আমরা পড়ব। আমি এর উপরে আপনাদের ক্লাস দিয়েছিলাম, গ্রুপে এখনও ক্লাস দেওয়া আছে, সুতরাং যারা এখনও ক্লাস দেখেননি তারা ভালো মতো ক্লাস নিয়ে নেবেন। আমি খুব সংক্ষেপে বলবো যে প্রপার নাউন হচ্ছে কোনো ব্যক্তি, কোনো স্থান এবং বিশেষ কোনো বস্তু, অর্থাৎ ইউনিক কোনো বস্তু যদি হয়, তাহলে সেই তিনটা হচ্ছে প্রপার নাউন। এবং কেন, এই ব্যাপারে বিস্তারিত আলোচনা ওই ভিডিওতে করা হয়েছে, সুতরাং আমার মনে হয় এটা নিয়ে আর সময় নষ্ট করার কোনো প্রয়োজন নেই। বরং আমি এটা বলতে পারি, যে কোনো ব্যক্তির নাম, যেমন উইলিয়াম শেক্সপিয়ার, তারপরে ধরেন রিতা, মিতা, জেমস, হ্যাঁ, তারপরে হাসান, কামাল, জামাল, এগুলো সবই প্রপার নাউন। আবার যে কোনো স্থানের নাম, যেমন ধরেন ফ্রান্স, লন্ডন, বাংলাদেশ, হ্যাঁ, তারপরে বলিদাপাড়া, সুগার মিল, মিলগেট, এটসেট্রা, এগুলো সবই আমাদের প্রপার নাউন। আর ইউনিক বস্তু অর্থ যে বস্তুগুলি সাধারণত আর সচরাচর পাওয়া যায় না, সেগুলিকে আমরা ইউনিক বস্তু বলে থাকি। যেমন তাজমহল, তারপরে আপনার চাঁদ, মানে সান, মুন, তাই না, এগুলা, এভারেস্ট, পদ্মা, মেঘনা, যমুনা, যে নদীগুলো একটাই, এই ধরনের বললে আমরা সাধারণত সেগুলোকে প্রপার নাউন বলি। এটা নিয়ে আর নতুন করে কিছু বলার নাই। এরপরে দেখুন, এখানে প্রশ্ন এসেছে বাংলাদেশ কৃষি ব্যাংকে কিভাবে এসছে যে হুইচ ওয়ান ইজ প্রপার নাউন। তো এখানে ঢাকা প্রপার নাউন, এগুলো সহজ প্রশ্ন। তারপরে এই যে পরিসংখ্যান ব্যুরোর কর্মকর্তা, এটা প্রশ্ন এসেছে এভাবে যে নিচের কোনটা হচ্ছে প্রপার নাউনের গ্রুপ। এখানে ম্যান আছে, বয় আছে, বুক আছে, মিল্ক, ওয়াটার, আয়রন, রহিম, বাংলাদেশ, দ্য ইত্তেফাক। ইত্তেফাক হচ্ছে একটা সংবাদপত্র, তো সেটাও একটা প্রপার নাউন, যেহেতু ওটা নাম একটা পত্রিকার, এই জন্য এটা প্রপার নাউন। তাহলে এই গ্রুপটা হচ্ছে আমাদের প্রপার নাউনের গ্রুপ। তো এক্ষেত্রে আপনাদের এই জিনিসগুলি পড়লে আপনারা বুঝতে পারবেন, কোনো জটিলতার কোনো কিছু নেই। এবার আসবো আমরা কমন নাউনে, খুব মোটা দাগে কমন নাউন। কমন নাউন হচ্ছে এই যে এক জাতীয়, মানে যেটা দ্বারা বললে এক জাতীয় সব কিছুকেই বোঝায়, সেগুলোই হচ্ছে কমন নাউন। যেমন ম্যান বললে সমস্ত মানুষকে বোঝায়, উম্যান বললে সমস্ত মহিলাকে বোঝায়, গার্ল বললে সমস্ত নারীকে বোঝায়, এলিফ্যান্ট মানে সকল হাতি, রিভার বললে সমস্ত নদী, এরকম এগুলাকে বলা হয় কমন নাউন। তাহলে কমন নাউন এখান থেকে আপনারা এক্সারসাইজগুলো করে ফেলবেন। এগুলা করতে আপনাদের মজাই লাগার কথা, করে ফেলবেন। যখন পারবেন তখন তো মজাই লাগার কথা। এরপর কালেকটিভ নাউন। কালেকটিভ নাউনের ক্ষেত্রে আমি বলেছিলাম যে নাউনগুলো সাধারণত জন্মই হয়েছে সমষ্টিবাচকভাবে, তাদেরকে কালেকটিভ নাউন বলা হয়। হ্যাঁ, সেক্ষেত্রে ধরেন ক্যাটেল। ক্যাটেল মানে গবাদি পশু, পাখি না, গবাদি পশু সমূহ। সেই ক্ষেত্রে ধরেন আপনার গবাদি পশু সমূহ যেহেতু বলছি, সেহেতু একসাথে একত্রে একটা দলকে বলা হয় ক্যাটল। আর্মিও তাই, ক্লাসও তাই, অডিয়েন্স তাই, ফ্যামিলি তাই, এখানে যেগুলো দেওয়া আছে সবগুলোই, এবং সবগুলোই ইম্পর্টেন্ট সাধারণত এসে থাকে। তাহলে এখান থেকে আপনারা এই এক্সারসাইজগুলো করে নেবেন। আচ্ছা, এরপরে দেখেন এইখানে কিছু কিছু কমন নাউন আছে যেগুলার সমষ্টি হচ্ছে কালেকটিভ নাউন। সেটা কি? যেমন এ পেয়ার অফ শুজ,
এ সেট অফ টুলস, আচ্ছা এগুলোর দরকার নেই, এগুলো আপনাদের পড়ার কোনো প্রয়োজন নেই। এখানে কালেকটিভ নাউন বলতে এখানে বোঝাইছে কি, এ পেয়ার অফ শুজ, এই পেয়ারটা হচ্ছে এখানে কালেকটিভ। এ প্যাক অফ অ্যাসেস, এ ক্যাস্ট অফ অ্যাক্টরস, এ লিটার অফ পাপিস, এ রো অফ ট্রিজ, এই রোগুলো হচ্ছে কালেকটিভ নাউন। তারপরে শোয়ার, এই শোয়ার এটা কালেকটিভ নাউন। বাঞ্চ এটা একটা কালেকটিভ নাউন। সেট হচ্ছে কালেকটিভ নাউন। কেন? কারণ দেখেন একটা পেয়ার, পেয়ার মানে কি জোড়া, তো জোড়া কি, জোড়া মানেই তো দুইটা দিয়েই তো শুরু হয়, তাই না? তারপরে ধরেন প্যাক, প্যাক মানে কি, প্যাক মানে হচ্ছে মানে বেশ কিছু জিনিস একসাথে আটি বাঁধা বা একসাথে থাকলে সেটাকে প্যাক বলি আমরা। তাহলে এই জিনিসগুলো সব কালেকটিভ নাউন। তাহলে এই যে মাঝখানে যে শব্দগুলো আছে এগুলো সব কালেকটিভ নাউন। আপনাদের উচিত হবে যে এইখানে মোটামুটি যেগুলা আপনাদের যতটা মনে রাখা যায় মনে রাখবেন। তার ভিতরে কিছু তো অবশ্যই ইম্পর্টেন্ট আছেই, ইম্পর্টেন্ট কিছু আছে সেগুলো আমি বলে দিচ্ছি। সেটা হলো যে পেয়ার অফ শুজ, প্যাক অফ অ্যাসেস, ক্যাস্ট অফ অ্যাক্টর্স, তারপরে ধরেন আপনার এখানে আছে ব্যাস অফ স্টুডেন্টস, তারপরে ব্যান্ড অফ মিউজিশিয়ানস, ক্রাউড অফ প্যাসেঞ্জার্স, ফ্লক অফ চিকেন্স, বাঞ্চ, তারপরে বান্ডল, হ্যাঁ, তারপরে আছে এখানে গ্যালাক্সি, তারপরে ট্রুপ, তারপরে হার্ড, তারপরে এইখানে আছে এইখানে আছে ফ্লক, এই যে FLOCকে ফ্লক, গ্যাং, টিম, তারপরে প্যাক, ক্রাউড, স্কুল অফ ফিশ, তারপরে এখানে আছে আপনার ধরেন এইখান থেকে আমরা আর পড়ব ফ্লক, এগুলো তো বলেছি, গ্যাং তো বলেছি। তারপরে এইখান থেকে আপনারা পড়বেন বান্ডল, ব্যান্ড, স্ট্রিং, তারপরে এইখান থেকে পড়বেন এই যে প্রাইড, এটা খুব পড়ে পরীক্ষায়, প্রাইড অফ লায়ন্স, হ্যাঁ, তারপরে বাঞ্চ, আর্মি, এগুলো তো আছেই, স্কোয়াড, কলোনি, তারপরে এই যে শিট, হ্যাঁ, এগুলো আপনারা পড়বেন, গ্রুপ, তারপরে এই যে এ চোয়ের অফ অ্যাঞ্জেল, চোয়ের, তারপরে হচ্ছে বাঞ্চ, এগুলা এগুলো আপনারা মোটামুটি একটু পড়ে রাখবেন, তাহলে হয়ে যাবে। এবার আসবো আমরা নাউন অফ মাল্টিটিউড। নাউন অফ মাল্টিটিউড জিনিসটা কি, এখানে আপনাদের নোট করার সময় টপিক হবে নাউন অফ মাল্টিটিউড। আমি এখন বোঝাচ্ছি যে নাউন অফ মাল্টিটিউড কি জিনিস। নাউন অফ মাল্টিটিউড, নাউন অফ মাল্টিটিউড জিনিসটা কি, দেখেন এখানে আমি একটা শব্দ বাক্য লিখলাম, দ্য জুরি ওয়ার ডিভাইডেড ইন দেয়ার অপিনিয়ন, অর্থাৎ জুরি অর্থাৎ বিচারক মণ্ডলীরা তারা তাদের সিদ্ধান্তের ব্যাপারে ভাগ হয়ে গেল। তো এক্ষেত্রে দেখেন এই যে যখন যখন ভাগ হয়ে যায় তখন এই জুরির পরে দেখেন অয়ার বসে। হ্যাঁ, জুরি যদিও একটা কালেকটিভ নাউন, জুরি মানে হচ্ছে বিচারকদের একটা বোর্ড। তো ওই বোর্ডটা যদি ভাগ হয়ে যায় বা ভিন্ন ভিন্ন মত প্রকাশ করে তাহলে সেটা প্লুরাল হয়ে যায়, আর যদি একমত প্রকাশ করে তাহলে সেটা সিঙ্গুলার হয়ে যায়। তো এই প্লুরাল হওয়ার যে ব্যাপারটা এটাকেই বলা হয় নাউন অফ মাল্টিটিউড। তো এটা আমরা বুঝলাম। এরপর ম্যাটেরিয়াল নাউন নিয়ে আসবো আমরা কথাবার্তায়। ম্যাটেরিয়াল নাউন আপনারা জানেন যে যে নাউনগুলো সাধারণত দৈনন্দিন জীবনে গণনা না করা হয় না বরং ওজন বা পরিমাপ করা হয় সেগুলোকে আমরা ম্যাটেরিয়াল নাউন বলি। এখানে ম্যাটেরিয়াল নাউনের প্রচুর এক্সাম্পল আছে, আপনারা একটু পড়ে নেবেন। যেমন এয়ার মানে বাতাস, গ্যাস মানে বাতাস, এগুলো সব কিন্তু এই ম্যাটেরিয়াল নাউন। সিলভার, গোল্ড, কপার, স্যান্ড, স্যান্ড মানে বালু, হ্যাঁ, এরকম। কটন মানে কটন মানে কি, কটন মানে হচ্ছে তুলা, এগুলা সবই আমাদের ম্যাটেরিয়াল নাউন। তো এখানে বেশ কিছু আমাদের প্রশ্ন আছে ম্যাটেরিয়াল নাউনের উপরে, বোঝা যাচ্ছে ভালোই প্রশ্ন হয়ে থাকে, তাহলে এখানে আমাদের ম্যাটেরিয়াল নাউনগুলো পড়ে নিতে হবে এইখান থেকে। এরপরে আমরা আসবো অ্যাবস্ট্রাক্ট নাউন। তো অ্যাবস্ট্রাক্ট নাউন মানে আমরা জানি যে যে নাউনগুলো আমাদের দৈনন্দিন জীবনে যেগুলির আসলে কোনো ইয়ে নেই, অস্তিত্ব নেই, তাই না? অস্তিত্ব মানে চিন্তা ভাবনায় অস্তিত্ব আছে, অনুভূতিতে অস্তিত্ব আছে, বাট বাস্তবিক পক্ষে কোনো অস্তিত্ব নেই। সহজ কথায় যে নাউনগুলোর কোনো ওজন নেই সেগুলি আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন। তো এখানে অ্যাবস্ট্রাক্ট নাউন যেমন অ্যাঙ্গার মানে রাগ, অ্যাংজাইটি মানে উদ্বিগ্নতা, হেট মানে ঘৃণা, প্রিন্সিপাল মানে সূত্র, রিয়েলিটি মানে বাস্তবতা, হ্যাঁ, এইগুলো সব আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন। এখানে প্রচুর অ্যাবস্ট্রাক্ট নাউনের এক্সাম্পল এখানে দেওয়া আছে। আপনারা অবশ্যই এখানে কোন অ্যাবস্ট্রাক্ট নাউনটা কোন পরীক্ষায় এসেছে তাও পাশে উল্লেখ করে দেওয়া আছে, আপনারা এখান থেকে এটা একটু পড়ে নেবেন।
আচ্ছা, এগুলা তাহলে সব পড়ে নেবেন। আর আমি এগুলা নিয়ে বিস্তারিত আলোচনা যেহেতু করেছি, সেহেতু আর আমি চাচ্ছি না যে এগুলা নিয়ে গ্রুপে দেওয়াই আছে সব, আপনারা একটু পড়ে নিলে আরও ভালো হয়ে যাবে। তো এখন আপনাদের এই যেগুলো সব পড়তে হবে। এবার নাউনকে আবার দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে কাউন্টেবল নাউন, আর একটা হচ্ছে আনকাউন্টেবল নাউন বা নন কাউন্টেবল নাউন। আচ্ছা, তো কাউন্টেবল নাউনগুলা কি একটু আমরা দেখি। যে কাউন্টেবল নাউন হলো যেগুলো গোনা যায়, সহজ কথায় যেগুলো গোনা যায়, আর নন কাউন্টেবল যেগুলো গোনা যায় না। তো এইগুলা কোনটা গোনা যায় আর কোনটা গোনা যায় না সেটা আপনারা খুব ভালো করেই জানেন। তারপরেও এখানে প্রচুর এক্সাম্পল দেওয়া আছে। হ্যাঁ, আপনারা এক্সাম্পলগুলো অবশ্যই পড়ে নেবেন। এগুলা পড়ে নিলে আর আপনাদের অসুবিধা হবে না। মূলত পড়ালেখাটা তো আসলে আপনাদের। আমি যেটা করতে পারি সেটা হলো জিনিসগুলো বুঝিয়ে দিতে পারি, কিন্তু পড়তে তো হবে আপনাদের। কিন্তু আপনাদের অবস্থা হলো এরকম যে আপনারা নিজেরা মোটেই পড়বেন না, আমরাই সব কিছু আপনাদের বলে দেব। এটা হয় না, এভাবে পড়াশোনা হয়ও না। তো যাই হোক, তাহলে কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউনের এখানে অনেক এক্সাম্পল দেওয়া আছে। আপনারা এখান থেকে এক্সাম্পলগুলো একটু দেখে নেবেন। দেখে নেওয়ার পর এখানে বলছে দেখেন উলফের প্লুরাল কোনটি। দেখেন এটা কিন্তু সিঙ্গুলার এবং প্লুরাল চ্যাপ্টার থেকে এসেছে, এইটা কিন্তু এই চ্যাপ্টারের মোটেও না। তাহলে উলফের প্লুরাল হচ্ছে উলফস। এটা সিঙ্গুলার প্লুরাল যখন আমরা পড়বো তখন আমরা এগুলো বুঝবো। এই যে দ্য প্লুরাল অফ অ্যানালাইসিস, এগুলো সিঙ্গুলার প্লুরাল চ্যাপ্টার থেকে আমরা দেখব। ঠিক আছে, তাহলে এখানে কোনটা সিঙ্গুলার কোনটা প্লুরাল এটা আমরা যখন ওই চ্যাপ্টার পড়বো তখন বুঝবো। আপাতত এটা আমাদের এখন দরকার নেই। তো এখন আমাদের বিষয়টা হচ্ছে কি, যে এইখানে দেখেন এখানে কিছু শব্দ আছে, যেমন ব্রেড। ব্রেড হলো ম্যাটেরিয়াল নাউন, আপনারা নোট রাখবেন। এইগুলো ম্যাটেরিয়াল নাউন, যেমন ব্রেড ম্যাটেরিয়াল নাউন, জুয়েলারি এটা ম্যাটেরিয়াল নাউন, থান্ডার, থান্ডার মানে বজ্রপাত, এটা অ্যাবস্ট্রাক্ট নাউন, অ্যাডভাইস এটা অ্যাবস্ট্রাক্ট নাউন, তারপর ইকুইপমেন্ট যন্ত্রপাতি এটিও হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। এরপরে লাইটিং এটা অ্যাবস্ট্রাক্ট নাউন, মিউজিক অ্যাবস্ট্রাক্ট নাউন, ফার্নিচার অ্যাবস্ট্রাক্ট নাউন, না ফার্নিচার অ্যাবস্ট্রাক্ট নাউন না, ফার্নিচার হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। আর লাগেজ, লাগেজটাও আমাদের ম্যাটেরিয়াল নাউন হিসেবে ব্যবহৃত হবে। যদিও এগুলি গণনা করা যায়, মানে গণনা করা যায় বলতে আমাদের বাহ্যিক চোখে গণনা করা যায়, তবু এগুলো আনকাউন্টেবল নাউন হিসেবেই গণ্য হবে। তো এখানে মূলত কোনটা কোন নাউন সেটার থেকে বেশি ইম্পর্টেন্ট কোনটা সিঙ্গুলার আর কোনটা প্লুরাল। তো এখানে এই ব্রেড, জুয়েলারি, থান্ডার, অ্যাডভাইস, ইকুইপমেন্ট, লাইটিং, মিউজিক, ফার্নিচার, লাগেজ, ব্রেড, এগুলোর কোনোটাই প্লুরাল না। এগুলো সবগুলো হচ্ছে সিঙ্গুলার, অর্থাৎ অগণনাবাচক। সহজ কথায় গণনা করা যায় না। রুটি গণনা করা যায় না, সাবান গণনা করা যায় না, ফার্নিচার গণনা করা যায় না। সেগুলোকে এই জন্য বলতে গেলে আমরা বলতে পারি না এ ব্রেড, আমাদের তখন বলতে হয় এ পিস অফ ব্রেড। তাহলে সহজ কথায় হচ্ছে আমরা যেমন বলতে পারি না এ ওয়াটার, আমাদের বলতে হয় এ গ্লাস অফ ওয়াটার। ওই রকমভাবে এইখানে যে শব্দগুলি দেওয়া আছে সেই শব্দগুলিকে সিঙ্গুলার, সবসময় সিঙ্গুলারই, যে কারণে এগুলি গণনা করা যায় না। এগুলিকে তাই বলতে হয় এ পিচ অফ জুয়েলারি, এ ক্ল্যাপ অফ থান্ডার, এরকম। কিন্তু যখন এগুলাকে প্লুরাল করার প্রয়োজন পড়ে তখন এই ব্রেডকে তো আর প্লুরাল করা যায় না, তখন এই পিসটাকে প্লুরাল করে দিতে হয়, যে 2 পিসেস অফ ব্রেড, অর্থাৎ 2 টুকরা রুটি, 2 পিসেস অফ জুয়েলারি, হ্যাঁ 2 ক্লাবস অফ থান্ডার, এরকমভাবে আমাদের বলতে হয়। তো তাহলে এই যে এটা আপনারা অবশ্যই পড়ে ফেলবেন। এটা ব্যারনস্টফেল থেকে নেওয়া, এটা খুব ইম্পর্টেন্ট, এটা অবশ্যই আপনারা পড়ে ফেলবেন। এই ছকটা বুঝতে না পারলে আমাকে জিজ্ঞেস করবেন। আচ্ছা, এখানে এই পিসটা হচ্ছে কালেকটিভ নাউন। এই যে এ পিচ অফ ব্রেড, না সরি ভুল বললাম, এখানে এই কোনোটাই কালেকটিভ নাউন না, বরং এ পিস অফ ব্রেড, কোনোটাই কালেকটিভ নাউন না এখানে। এ পিস অফ ব্রেড, এক টুকরা রুটি, যেখানে একটা টুকরা সেটা কালেকটিভ হতে পারে না। কালেকটিভ হতে হলে তার সমষ্টি থাকতে হয়। হ্যাঁ, যদি এখানে থাকতো এ স্কুল অফ ফিশ, অর্থাৎ মাছেদের একটা ঝাঁক, তাহলে ওই স্কুলটা হতো কালেকটিভ। তারপরে যেমন ধরেন এখানে বলছে এ ক্লাব অফ থান্ডার, মানে একটা বজ্রপাতে, মানে এ ক্লাব বলতে বোঝানো হয় এখানে শব্দ আর কি। হ্যাঁ, এ ক্লাব অফ থান্ডার, তো বজ্রপাতের একটা শব্দ আর কি, এরকম এই অর্থে ব্যবহৃত হয়। তো এই ক্ষেত্রে দেখেন এই ক্লাবটা হচ্ছে, এটা কোনোভাবেই কালেকটিভ নয়, কারণ কালেকটিভ হতে হলে তার মধ্যে সমষ্টিবাচক হতে হতো, এই জন্য এর মধ্যে কোনোটাই কালেকটিভ নয়। বরং ওই যে আগে যেগুলো দিয়েছিলাম, যেমন এই স্কুল অফ ফিশ, তারপরে এ ফ্লক অফ বার্ড, এ ফ্লক অফ বার্ড মানে কি, পাখিদের একটা ঝাঁক, এখানে ঝাঁকটা হচ্ছে কালেকটিভ নাউন। সুতরাং ওই ফ্লককে আমরা কালেকটিভ নাউন বলতে পারি, বাট আমরা
আহ, এখানে পিস বা ক্লাব বা এই টোটাল বিষয়টাকেও আমরা কালেকটিভ নাউন বলতে পারি না, কারণ আপনি যদি পুরাটাকেও ধরেন যে এ পিস অফ ব্রেড, টোটালটাকেই ধরা হয়, তাহলেও এটা কালেকটিভ নাউন নয়। কেন? কারণ এক টুকরা রুটি, তো এটা তো জাস্ট রুটির মধ্যে জাস্ট একটা টুকরা, তাহলে এটা কালেকটিভ নাউন নয়। এগুলো আপনারা একটু পড়ে নেবেন, এগুলো আপনাদের ওই একই টাইপের। যেমন এই যে সোপের কথা বললাম, দেখেন ওখানে ছিল না কিন্তু আমি বলে দিয়েছি আপনাদের। যেমন হি বট এ বার অফ সোপ, হ্যাঁ, হি বট আ সোপ এটা বলা যায় না, কারণ এই যে সোপ হচ্ছে আনকাউন্টেবল নাউন, তার জন্য এখানে সোপ বলা, সোপের আগে এ বসানো যাবে না, তাহলে বলতে হবে এ বার অফ সোপ, এরকমভাবে। তারপরে এখানে ওইটা, এই যে এখানে বলছে দেখেন ইজ ফার্নিচার, যেহেতু ফার্নিচার গোনা যাবে না তাই জন্য ইজ বলা যাবে না, প্রত্যেক বলা যাবে না, তাহলে বলতে হবে ইজ পিস অফ ফার্নিচার, ফার্নিচারের প্রত্যেকটি টুকরা। ফার্নিচার একটা সামগ্রিক একটা বিষয়। তো যাই হোক, আই বট ড্যাশ ফর মাই ল্যাবরেটরি লাস্ট উইক, এই যে টু পিসেস অফ ইকুইপমেন্ট বলা যাবে না, যে টু ইকুইপমেন্টস এটা বলা যাবে না, কারণ ইকুইপমেন্ট প্লুরাল হতে পারে না, এই জন্য টু পিসেস অফ ইকুইপমেন্ট এভাবে বলতে হয়। তো যাই হোক, এখন আমরা এখানে দেখি যে কাউন্টেবল এবং নন কাউন্টেবল একই অর্থ প্রকাশ করবে, কিন্তু একটা কাউন্টেবল নাউন এবং আর একটা যখন নন কাউন্টেবল হবে সেই রকম কীরকম। যেমন এ ম্যান, তারপরে এখানে বলছে আ ম্যান অথবা মেন। আ ম্যান মানে একটা মানুষ, এটা হচ্ছে কাউন্টেবল এবং এটা হচ্ছে সিঙ্গুলার। আবার এখানে মেন এটাও কাউন্টেবল এবং এটা হচ্ছে প্লুরাল, কারণ মেন মানে অনেকগুলো মানুষ, তো গোনা না গেলে তো আর কাউন্টেবল হয় না, গোনা তো অবশ্যই যায়, এবং গোনা না গেলে প্লুরালও হয় না, তাহলে এটা প্লুরাল। কিন্তু দেখেন এই ম্যানের আনকাউন্টেবল নাউন হলো ম্যানকাইন্ড, মানব জাতি, ম্যান। এক্ষেত্রে এই ম্যান মানে কিন্তু মানব জাতি অর্থে ব্যবহৃত হয়েছে, ম্যানকাইন্ড বা ম্যান, হ্যাঁ, যাই বলেন না কেন, ম্যান কিন্তু আনকাউন্টেবল নাউন। যেমন জব, জব হচ্ছে কাউন্টেবল কিন্তু ওয়ার্ক হচ্ছে আনকাউন্টেবল নাউন। ট্রাফিক জ্যাম এটা কাউন্টেবল কিন্তু ট্রাফিক হচ্ছে আনকাউন্টেবল, মানে। তারপরে পার্সন, পার্সন হচ্ছে কাউন্টেবল কিন্তু পিপল আনকাউন্টেবল। আচ্ছা, পিপল কিন্তু আবার কালেকটিভ নাউন, ঠিক আছে। তারপরে হচ্ছে আপনার ক্লাইমেট, ক্লাইমেটটা হচ্ছে আপনার জলবায়ু, এটি হচ্ছে আমার কাউন্টেবল জলবায়ু, কিন্তু ওয়েদার আবহাওয়া এটা হচ্ছে আনকাউন্টেবল। এই ছকটা অবশ্যই মনে রাখবেন, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ছক। এটা মনে রাখবেন যে এইদিকে সব কাউন্টেবল এবং সেটারই আনকাউন্টেবল ফর্ম হচ্ছে এইদিকে। তাহলে এটা আমাদের পড়া হয়ে গেল। আচ্ছা, তাহলে এই প্রশ্নটা আমরা একটু সলভ করে দেখি যে দেয়ার ইজ ড্যাশ অন দ্য রোডস টুডে, বলছে দেয়ার ইজ, এখানে যদি আপনি ফিউ ট্রাফিক্স বলেন, দেখেন ফিউ ট্রাফিক্স বলা যায় না, কেন? কারণ এই যে আমরা দেখালাম যে দেয়ার ইজ, এখানে দেখেন কি বলছে, দেয়ার ইজ মানে বলতে হবে যে কি, যে রাস্তার উপরে অনেক বেশি ট্রাফিক ছিল, তো ফিউ ট্রাফিক্স তো আর হয় না, ভেরি মাস ট্রাফিক এটাও হয় না, টু মাস ট্রাফিক, হ্যাঁ, অনেক বেশি ট্রাফিক ছিল, টু মাস ট্রাফিক। তাহলে এই যে ট্রাফিক আনকাউন্টেবল নাউন, তো এই যে এপাশে দেওয়াই তো আছে, দেখেন ট্রাফিক হচ্ছে আনকাউন্টেবল নাউন, তাই জন্য এখানে ফিউ, ফিউ তো ফিউ মানে কি, ফিউ মানে এটা কিন্তু একটা কাউন্টেবল মডিফায়ার। ওই যে ফিউ মানে নেই বললেই চলে কিন্তু অল্প কিছু, তারপরেও দুই তিনটা, মনে করেন একজনের আছে 1,00,000 টাকা আর আমার আছে মনে করেন 10 টাকা, তাহলে আমার তো তার তুলনায় টাকা নেই বললেই চলে, কিন্তু তারপরেও তো আমার কাছে যেটুকু আছে সেটুকু তো মানে বেশি, মানে অ্যাটলিস্ট একজনের আছে 1,00,000 আপেল, আমার কাছে 10টা আপেল আছে, তাই না? এরকম। তো 10টা আপেল ওর কাছে নেই বললেই চলে, কিন্তু তারপরেও সেটা প্লুরাল, এই জন্য আমাদের বলতে হবে টু মাস ট্রাফিক, এভাবে আমরা শিখে নেব। আচ্ছা, এরপরেরটা আমরা দেখি যে অনেক অর্থে আনকাউন্টেবল নাউনের পূর্বে মাস বসে এবং কাউন্টেবল নাউনের পূর্বে মেনি হয়, হ্যাঁ। আচ্ছা, যেমন কি, মানে এক কথায়, সহজ কথায়, কাউন্টেবল নাউনের পূর্বে মেনি বসে আর আনকাউন্টেবল নাউনের পূর্বে মেনির পরিবর্তে মাস বসে। এই এক্সাম্পলগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন, এটা আর আমার বোঝানোর কিছু নেই, একটু আগে আমি অলরেডি বলে দিয়েছি এটা। আচ্ছা, এগুলো সবই আপনারা দেখে নেবেন। আচ্ছা, এই ফিউ বললে, ফিউ মানে প্রায় নেই বললেই চলে, লিটিল মানে, এটা একটু বুঝিয়ে দিই, এটা যদিও আপনারা জানেন। তো দেখেন এই ফিউ, ফিউ শব্দটা সবসময় আমাদের কাউন্টেবল নাউনের আগে বসবে এবং সেটা অবশ্যই প্লুরাল হবে, কারণ ফিউ শব্দটা কাউন্টেবল নাউনের আগে বসে, এটা একটা প্লুরাল মডিফায়ার। প্লুরাল মডিফায়ার মানে যে মডিফায়ারগুলো প্লুরাল নাউনের আগে বসে তাদেরকে বলা হয় প্লুরাল মডিফায়ার। যেমন মনে করেন দেয়ার ইজ মিল্ক, মিল্ক তো গোনায় যায় না, তাহলে মিল্কের আগে তো আর ফিউ বসানো যায় না, তাহলে সেই ক্ষেত্রে আমাদের লিটিল বসাতে হয়, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার।
তাহলে বলতে কি দেয়ার ইজ ভেরি লিটল মিল্ক ইন দ্য বটল, অর্থাৎ বোতলে খুব কম পরিমাণ মিল্ক ছিল। তাহলে এখানে আমাদের উত্তর হয়েছে সি নাম্বার। ঠিক আছে, এইভাবে। তাহলে এইভাবে আপনারা পড়ে ফেলবেন এগুলা। যেটা বুঝতে না পারবেন কোনো অসুবিধা নেই, সাথে সাথে আমাকে স্ক্রিনশট পাঠাবেন অথবা আমাকে বলবেন, আমি এগুলা বুঝিয়ে দেব। পরেরটা আসছে আমরা আনকাউন্টেবল নাউনের পূর্বে আ লিটল, আচ্ছা এ ফিউ কখন বসে, এ লিটল কখন বসে, এইটা হচ্ছে একটা বিষয়। দেখেন এটা একটু ক্লিয়ার করে দিই, মনে রাখেন আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস, এটার মানে হচ্ছে আমার বন্ধু নেই বললেই চলে, তারপরেও 2-3 জন আছে। আর এটা হলো আই হ্যাভ আ ফিউ ফ্রেন্ডস, দুইটাই কিন্তু প্লুরাল। এর মানে হচ্ছে আমার কিছু সংখ্যক বন্ধু আছে, ওই তো 10-12টা হতে পারে, 8-10টা হতে পারে, এরকম। আবার আই হ্যাভ লিটল নলেজ, নলেজ গোনা যায় না, আই হ্যাভ লিটল নলেজ, আমার জ্ঞান বুদ্ধি নেই বললেই চলে। আর যদি বলি আই হ্যাভ আ লিটল নলেজ, তাহলে আমার একটু পরিমাণ জ্ঞান আছে, অল্প পরিমাণ। হ্যাঁ, আই হ্যাভ আ লিটল নলেজ, তার মানে আমার অল্প পরিমাণ জ্ঞান আছে। এই বাক্যগুলো, এই যে ফিউ যেটা, এটা হলো নেগেটিভ একটা বাক্য, লিটল বাক্যটাও নেগেটিভ। অপরপক্ষে এই দুইটা হচ্ছে অ্যাফার্মেটিভ। মানে ব্যাপারটা হচ্ছে আপনাকে যখন বলা হবে যে তোর কি জ্ঞান বুদ্ধি আছে, আপনি বললেন যে আমার একটু জ্ঞান বুদ্ধি আছে, তার মানে আপনি স্বীকার করে নিচ্ছেন আপনার আছে, এটা হলো অ্যাফার্মেটিভ বাক্য। তাহলে সেক্ষেত্রে বলতে হয় আই হ্যাভ আ লিটল নলেজ, আমার অল্প পরিমাণ টাকা পয়সা আছে, আই হ্যাভ আ লিটল মানি, এভাবে বলতে হয়। আর যখন আপনি স্বীকারই করছেন না যে না আমার টাকা পয়সা নেই, অনেক 2-4-5 টাকা আছে হয়তো, তাহলে বলবেন কি আই হ্যাভ লিটল মানি, এরকম। তাহলে লিটল এ লিটলের ভিতর পার্থক্য বা ফিউ এ ফিউ এর ভিতর পার্থক্য আমরা বুঝলাম। এবার এই প্রশ্নগুলো আপনারা সলভ করে ফেলবেন, তাহলে বুঝতে পারবেন। এখানে ঘুরে ফিরে একই জিনিস আসছে, এটা নিয়ে আর আমাদের মাথা ব্যথার কিছু নেই, সব ঘুরে ফিরে একই জিনিস। এগুলো আপনারা পড়বেন, কোনোটা বুঝতে না পারলে তারপরে আমি আপনাদেরকে আবার ওগুলো বুঝিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। আচ্ছা, কাউন্টেবল এবং আনকাউন্টেবল এটা নোট রাখবেন। কাউন্টেবল এবং আনকাউন্টেবল উভয় ক্ষেত্রে সাম ব্যবহৃত হতে পারে। সাম, আই হ্যাভ সাম মিল্ক, আমার কিছু দুধ আছে। আই হ্যাভ সাম ওয়াটার, আমার কাছে কিছু জল আছে। অথবা আই হ্যাভ সাম পেন্স, আমার কাছে কিছু কলম আছে। আই হ্যাভ সাম অ্যাপলস, আমার কাছে কিছু আপেল আছে। যদি অ্যাপলস হয়, অ্যাপল যদি হয় তো গণনাবাচক যদি হয় তাহলে অ্যাপলস প্লুরাল করতে হবে, তার আগেও সাম বসবে। আবার যদি পানি হয় সেটা তো আর প্লুরাল করা যাবে না, তার আগেও আমরা সাম বসাতে পারবো। এই হচ্ছে ব্যাপার। কিন্তু কাউন্টেবল নাউনের আগে আবার এ লট অফ বসবে, তাহলে এ লট অফটা কাউন্ট। আমি এটার একটা ছবি আপনাদেরকে দিয়ে দিচ্ছি গ্রুপে একটু পরেই, যেটা থেকে আমরা বুঝবো যে কোনটা কাউন্টেবল এবং কোনটা আনকাউন্টেবল নাউন, কোনগুলো কোন জায়গায় ব্যবহৃত হবে। এক জায়গায় গুছিয়ে দেওয়া আছে, আমি সেটা আপনাদেরকে দিয়ে দেবো। আচ্ছা, এখানে ওই অ্যাট এ গ্ল্যান্স ফিউ, এই ঘুরে ফিরে একই জিনিস আসছে বারবার, আপনারা এখান থেকে একটু দেখে নেবেন। লিটিল মানে কি, এখানে ওই যে অর্থ দেওয়া আছে এবং এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে, আপনারা এখান থেকে পড়ে নেবেন। এ ফিউ মানে কি, এখানে পড়ে নেবেন। এ লিটিল মানে কি, এখান থেকে পড়ে নেবেন। আমি অলরেডি বলে দিয়েছি এই ব্যাপারে, আপনারা এখান থেকে পড়ে নেবেন। আচ্ছা, গেল। মাস কখন বসবে, এই যে এখানে মাস অনেক অর্থে, আনকাউন্টেবলের পূর্বে মাস বসে। হ্যাঁ, এখান থেকে আপনারা সব পড়ে নেবেন, এগুলো আপনাদের একটু কষ্ট করে পড়তে হবে। আচ্ছা, এরপর আমরা চলে যাব সোজা কোথায়, এই যে এখানে দেখেন একবারে দেওয়া আছে যে কাউন্টেবল নাউনের আগে কোন কোন ডিটারমিনারগুলো বসতে পারে। যেমন ফিউ, এ ফিউ, ফিউয়ার, দি ফিউয়েস্ট, এগুলো কাউন্টেবল নাউনের আগে বসতে পারে। আর সেই ক্ষেত্রে আনকাউন্টেবল নাউনের আগে তখন বসবে লিটিল, আ লিটিল, লেস, দ্য লিস্ট, এগুলো এখানে দুই পাশে দুটো কলাম আছে, আপনারা এগুলো দেখলেই বুঝতে পারবেন। যেমন এ লট অফ, তারপরে লটস অফ, প্লেন্টি অফ, এগুলা কাউন্টেবল নাউনের আগে বসে। আর আনকাউন্টেবল নাউনের আগে এ লট অফ বসতে পারে, লটস অফ বসতে পারে, প্লেন্টি অফ বসতে পারে। ঠিক আছে, এইভাবে বসতে পারে, এভাবে আমরা দেব। তবে এ লট অফ শব্দটা সাধারণত, আ লট অফ শব্দটা আনকাউন্টেবল নাউনের আগে ব্যবহার না করাটাই ভালো। ঠিক আছে, এ লট অফ, যেমন আই হ্যাভ আ লট অফ ওয়াটার, বলা যায় না তা না, বাট এটা ব্যবহারটা একটু মানে খুব একটা ভালো ব্যবহার না, এগুলো না করাই ভালো। তো এইভাবে আপনারা এইভাবে কোন দিকে কোন কাউন্টেবল আনকাউন্টেবল কীভাবে ব্যবহৃত হবে না হবে এখানে সব দেওয়া আছে, এগুলো আপনারা একটু পড়ে নিন। আচ্ছা, তারপর ভার্বাল নাউন। আচ্ছা, এগুলো আপনাদের পড়া লাগবে না, ভার্বাল নাউন এগুলো আমি আপনাদেরকে ওই যে ইনফিনিটিভ, পার্টিসিপল এবং জেরান্ড যখন পড়াবো তখন আমি এগুলো পড়িয়ে দেবো।
এরপরে নাম্বার অফ নাউন আছে, জেন্ডার অফ নাউন আছে, এগুলো আজকের বিষয় না আমাদের। আজকের বিষয় আমাদের এইটুকুই, যেটুকু বললাম ওইটুকুই। তাহলে এই ক্ষেত্রে 31 পৃষ্ঠা পর্যন্ত আপনাদের, না 31-এর আগ পর্যন্ত, এই এই ভার্বাল নাউনের আগ পর্যন্ত আপনাদের পড়া থাকবে। তাহলে আগামীকালকে আপনাদের আমি ধরবো এর মধ্য থেকে এই ভার্বাল নাউনের আগ পর্যন্ত পড়া, এই পর্যন্ত। তো এই পর্যন্তই আজকের এই পর্বটা, এই পর্যন্তই শেষ। আগামীকালকে আবার বাকি পর্ব আমরা শুরু করব। আমরা কাঙ্ক্ষিত সময়ের আগে ইনশাল্লাহ সব শেষ করতে পারবো বলে আমি বিশ্বাস করি। ঠিক আছে, এই পার্টস অফ স্পিচটা আমাদের একটু বেশি সময় নেবে। এখানে বলতে চাচ্ছেন এই যে এ পিস অফ ব্রেড, দেখেন ব্রেড গোনা যায় না, ব্রেড গণনা করা যায় না। কেন গণনা করা যায় না? কারণ ব্রেডের যে মূল উপাদান সেটা আটা গোনা যায় না। আর সব থেকে বড় কথা হচ্ছে আপনার বাড়ির রুটি যে সাইজের, আমার বাড়ির রুটি তার থেকে অনেক বড় হতে পারে। সুতরাং আপনি যদি সংখ্যা দিয়ে যদি বিচার করতে চান, তাহলে সংখ্যা দিয়ে বিচার করলে তো হবে না। আমার বাড়িতে আমি 4টা রুটি খাই যে সাইজের, আপনার বাড়িতে হয়তো 4টা রুটি তার থেকে অনেক বড় সাইজের হয়, তো ওই রুটি তো আমি খেতে পারবো না। তো দেখবেন আপনারা ব্রেড বা এই সমস্ত জিনিসগুলা গ্রামে বিক্রি হয়, গ্রাম ওজনে বিক্রি হয়। তাহলে এইগুলি হচ্ছে আমাদের মূলত আনকাউন্টেবল নাউন। আর আনকাউন্টেবল নাউন মানেই তো সিঙ্গুলার, কারণ যেটা গুনাই যায় না সেটা আবার প্লুরাল হয় কিভাবে? এই জন্য ব্রেড যেহেতু গণনা করা যায় না, সিঙ্গুলার, এই জন্য এটাকে আমরা যখন এক টুকরা রুটি বলবো তখন এ পিস অফ ব্রেড বলবো, এ ব্রেড বলবো না। কারণ এ ব্রেড বললে তো একটা রুটি, তা রুটি গোনাই যায় না, তার আবার একটা দুইটা কি। এই জন্য আমাদের বলতে হয় আ পিস অফ ব্রেড, 2 টুকরা রুটি, 2 পিসেস অফ ব্রেড, এভাবে, জাস্ট এভাবে। এইভাবে ফার্নিচারের ব্যাপারটাও তাই। ফার্নিচার একটা সামগ্রিক আইডিয়া। আমার বাসায় যা কিছু আছে সবই ফার্নিচার। এই ফার্নিচারের এক একটা অংশ বিশেষ, যেমন আমার আলমারিটা একটা ফার্নিচারের একটা অংশ, টেবিলটা একটা অংশ। হ্যাঁ, আমরা মনে করি যে এটা মনে হয় এক একটা ফার্নিচার। নো, ফার্নিচার মানে পুরা বাড়ির ডেকোরেশনকেই বলা হয় ফার্নিচার। তো আশা করি এটা বুঝতে পেরেছেন। এই হলো মূল বিষয়। এই জন্য এর আগে আমরা এ পিস অফ শব্দটা ব্যবহার করি। আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে কারোর কোনো? আচ্ছা, আর মাত্র 3 মিনিট বাকি আছে। যদি কেউ প্রশ্ন করতে চান তাহলে প্রশ্ন করতে পারেন দ্রুত। আগামীকালকে থেকে ঠিক সময়ে যথাসময়ে উপস্থিত হয়ে যাবেন। এখন থেকে প্রায় 1 ঘন্টা করে আমাদের ক্লাস হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কিছুক্ষণের মধ্যে আপনারা ক্লাস রেকর্ডও পেয়ে যাচ্ছেন। আল্লাহ হাফেজ।